আপনি যতক্ষণ জঙ্গলে থাকবেন আশা রাখি যে আপনার কোনো কিছুতে আঘাত করতে পারবেন না, একমাত্র মশা বাড়ি পাকে ছাড়া আপনার কিছুতে আঘাত করতে পারবেন না। এই একটা কাঁকড়া আচ্ছা ওই যে ওই গোল ফলের ওই কচি গোল ফল নাকি রান্না করে খায়, সুন্দর করে ঘোরা হয় না? হ্যাঁ, সুন্দর। কাছে আনেন ভাই, চিংড়ির সাইজগুলো দেখাই। এই যে দেখছেন সাইজ কি চিংড়ির। আসসালামু আলাইকুম সবাইকে। এখন ঘড়িতে প্রায় 4:45 বাজে। আমরা বের হয়ে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। সাথে আমাদের এই যে ভাইরা আছেন। সো এখান থেকে আমরা নৌকাটা প্রস্তুত করছি। এখানে নৌকাটা রেডি হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিব। ওই যে সরু খালটা, ওটার দিক দিয়ে মূলত আমরা জঙ্গলে ঢুকবো। এটা ছাতা নিয়ে বৃষ্টির সময়ের জন্য মোবাইলগুলো অন্তত প্রোটেক্টেড রাখা যায়। ছেড়ে দিলাম আমাদের নৌকা। আমরা গহনে ছিলাম, গহন থেকে এই যে আমাদের নৌকা শুরু হয়ে যাচ্ছে। গহন মূলত সুন্দরবনে কোল ঘেঁষে বানানো একটি রিসোর্ট, যেখান থেকে সুন্দরবনে খুব সুন্দর কিছু ভিউ পাওয়া যায় এবং নিজের মতো করে প্রকৃতির মাঝে থেকে সময়টা এনজয় করা যায়। রিসোর্ট থেকে বের হয়ে খালের দিকে ঢুকতেই আমার নজর পড়ে একটা জঙ্গলের দিকে। দেখি একটা মায়া হরিণ ঘাস খাচ্ছে, তার পাশেই কিছু চিত্রা হরিণ। সুন্দরবন জীবনের আমার লাইফে দেখা একেবারে বিরল একটা ঘটনা এটা। চিত্রা হরিণ এবং মায়া হরিণ একই জায়গায়, অর্থাৎ একই ফ্রেমে আমি দুটো হরিণকে পেলাম। মানে আমি আমার লাইফে কখনো এই ধরনের জিনিস দেখতে পারবো চিন্তাও করতে পারিনি। ও ভাই, এটা মায়া হরিণ, এটা সীতা হরিণ না। হ্যাঁ হ্যাঁ মায়াটা ছোটটা। হয় 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 অনেকগুলো 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 অনেকগুলো। কারণ বেশি কাছে যায় না ভাই, ওই বেশি কাছে পালা যাবে। এই পানির আওয়াজ পাই গেছে, পানির আওয়াজ পাই গেছে। হরিণ চলে গেছে, আমরা খাল বেয়ে আবার রওনা শুরু করি আমাদের মাছ ধরার উদ্দেশ্যে। প্রচণ্ড স্রোত, মানে ভাটা পড়ার কারণে এদিক থেকে পানি বের হয়ে যাচ্ছে। সো স্রোতটা অনেক বেশি, আর ভাইদের আসলে এই কারণে নৌকা টানতেও কষ্ট হয়ে যাচ্ছে। তবু আমরা মোটামুটি প্রায় ভেতরের দিকে চলে আসছি, আরও হয়তো কিছুক্ষণ সময় লাগবে। আসলে মাঝি ভাইদের নৌকা টানতে কষ্ট হয়ে যাচ্ছিল, আর এখানে আসলে আমরা একেবারে নিরুপায়, কেননা আমার নৌকা টানার এত স্রোতে খুব একটা অভিজ্ঞতা নেই। সো আমি একেবারে নিরুপায়ের মতো আসলে সেখানে বসেছিলাম। আমরা একটা কাঁকড়ার ফাঁদ পেয়েছি। এটা খুব সম্ভবত দাদারই কোনো পরিচিত কারো ফাঁদ বসানো। সো দাদা আসলে চাচ্ছিলেন এটা উঠিয়ে দেখতে এখানে কোনো কাঁকড়া পাওয়া যায় কিনা। একটু কাছে যান। আছে কাঁকড়া আছে? কঠিন। আরে বাবা, সাইজও তো সেই কঠিন। কিভাবে নিবা? ও ভাঙতে হবে না, ভাঙবো, ফাঁক করে নিলাম। আচ্ছা, এখন তোলো বালতি করতে দেবো। বালতির ভিতরে দেওয়াটাই বেস্ট হবে। জলের নিচে রাখো, চেক করে। বাই। সৌভাগ্যবশত আমরা একটা কাঁকড়া পেয়ে গেছি। ফাঁদটা আগের জায়গায় রেখে আমরা সামনের দিকে চলে যাচ্ছি, কেননা এই খাল বেয়ে আমাদেরকে অনেক সামনে যেতে হবে এবং সন্ধ্যার মধ্যে মাছ ধরে আবার ফিরে চলে আসতে হবে। ছিমছাম জঙ্গল, কোনো শব্দ নেই। একটা পাতা পড়ার শব্দ যেন কানের মধ্যে আসছিল, আর মাঝে মাঝে বানররা এদিক সেদিক ঝাপাঝাপি করছিল, সেটাও আমরা বুঝতে পারছিলাম। আমরা এখানে কিছু গাং শাক পেয়েছি। এই গাং শাক দিয়ে মূলত আজকে আমরা রান্না বান্না করব, কিন্তু এই জায়গাটায় শাকগুলো খুব একটা পরিষ্কার না। সো আমরা এখান থেকে শাক নিব না, আর একটু সামনে থেকে চেষ্টা করব পরিষ্কার কিছু শাক নেওয়ার জন্য। কাদা নাই তো? হ্যাঁ, না কাদা নেই। তোলেন, ছোট ছোট করে আগার থেকে এরম এরম করে করে কেটে নেবেন। এই যে তুলে নিন।
এই শাকগুলোকে বলা হয়ে থাকে গাং শাক বা চর গাদা শাক। এই শাকটা মূলত উপকূলীয় অঞ্চল যেমন খুলনা, বাগেরহাট, বরিশাল, মংলা এই জায়গাগুলোতে বেশিরভাগ পাওয়া যায়। আর এই শাকটাই মূলত হচ্ছে সুন্দরবনের একমাত্র শাক। অন্যান্য শাক যেখানে নোনা পানিতে বাঁচতে পারে না, সেখানে এই শাকটা আজীবন নোনা পানিতেই টিকে থাকে। আর সুন্দরবনে যারা জঙ্গল করেন বা হচ্ছে বনজীবী বা যারা মাছ ধরেন বা যারা মৌমাছির চাক কাটতে চান, মৌয়াল আছেন, সবাই যখন লম্বা সময়ের জন্য সুন্দরবনে চলে যান তখন এই গাং শাকগুলোকে তুলেন এবং রান্নাবান্না করে খেয়ে থাকেন। এই গাং শাকে যেমন ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, সেরকম এটা যেহেতু একটু লবণাক্ত অঞ্চলে তাই এখানে অনেক আয়রনও আছে, যার ফলে এই শাক যেরকম পুষ্টির অভাবটা পূরণ করে তেমনিভাবে চোখের দৃষ্টি ভালো রাখতেও অনেক হেল্প করে। সো আমরা আমাদের প্রয়োজন মতো যতটুকু এই সুন্দরবনের একমাত্র শাক বা চরগাদা শাক বা গাং শাক যেটাকে বলা হয় নিজেদের মতো তুলতে থাকলাম। তো আমরা হচ্ছে কিছু তুলছি, ওখানে আরও তুলতেছি। এটা অনেকটা আমাদের ওই যে লোকাল ভাষায় হেলেঞ্চা শাক বলে, ওই হেলেঞ্চা শাকের মতো। ওরে বাবা রে বাবা, বানর রে ভাই, কঠিন বানর। আমরা কিছু শাক তুলেছি, আরও কিছু শাক প্রয়োজন, কেননা মাছ যেহেতু ধরবো, সো 4 জনের আমাদের খেতে হবে। সো সেই হিসেবে আমরা একটু বেশি করে শাক তুলে নিচ্ছি। আমরা শাক তুলে ফেলেছি, যতটুকু দরকার আমরা ততটুকু নিয়েছি আমাদের 4 জনের জন্য। এবার হচ্ছে আমরা খালে মাছ ধরা শুরু করব। তার আগে জালটা গুছিয়ে ফেলতে হবে, জাল গুছিয়ে নেমে যাব জঙ্গলে মাছ ধরতে। একটু একটু ভয় লাগছিল, কেননা শেষ বেলা বাঘের আনাগোনা তো আছে এদিকে, প্লাস শেষ সময় কোনো দিক থেকে যদি কুমির চলে আসে সেই একটা ভয়ও মনের মধ্যে ছিল। পানিতে মারবেন, পানিতে মারবেন, পানিতে আপনার যতদূর আপনি সুন্দর। যাই হোক, ভালো হয়েছে। আগের খেয়ে খুব একটা মাছ ওঠেনি, পরে আমি জাল পরিষ্কার করে আবার প্রস্তুত হয়ে যাই নেক্সট আরেকটা খেয়া দেওয়ার জন্য। সুন্দর করে ঘোরায় না, হ্যাঁ সুন্দর। চিংড়া চলে গেল। খুব একটা মাছ আমরা তখনও পাওয়া শুরু করিনি, অল্প কয়েকটা চিংড়ি উঠছিল। বুঝলাম আর একটু ভেতরের দিকে যেতে হবে, কেননা যত ভেতরের দিকে যাব তত বেশি আমরা মাছ দেখতে পারবো আর কি। এই গোটা 60-70 টাকা কেজি। এই হলো চিংড়ি, এই হলো চিংড়ি। কাছে আনেন ভাই, চিংড়ির সাইজগুলো দেখাই। এই যে দেখছেন সাইজ কি চিংড়ির। মাছ ধরার এই পর্বে জাল অদল বদল করা হলো। আমি জেলে ভাইকে দিয়ে দিয়েছি মাছ ধরার জন্যে, উনি কয়টা খেয়াও দিয়ে দেখছেন যে উনি কি মাছ পেতে পারেন। আমি অ্যাকচুয়ালি নিচে নেমে ওনাকে সহযোগিতা করছিলাম মাছগুলো তোলার জন্যে। দেখলাম যে উনি মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন, যেহেতু অ্যাকচুয়ালি এটা ওনাদেরই মাছ ধরার জায়গা। সো স্বাভাবিকভাবেই ওনাদের এখানে আসলে মাছ ধরার হাটটা ভালো হবেই। খুব ভালো লাগে ভাই কিং সাইজের। হ্যাঁ তিন সাইজের পাইছি। একটু ধোয়া দেন, ধোয়া দেন, একটু ধোয়া দিই? ছবিটা ওঠান। এই রে, সেই ভাই এটা কি? এটা ওটা গোটা চিংড়ি। গোদা। গোদা চিংড়ি। ওটার সাইজ কি ভাই? ওই সামনে থাকবো হ্যাঁ হ্যাঁ গোদা মারিছি ভাই, বুঝছেন? হ্যাঁ, তখন তো প্রচুর হয়ে মাছ উঠতো। জঙ্গলে আসলে কোনো কিছু ঠিক নেই। এই রোদ হয়, এই ঝড় হয়, এই ঝুপ করে বৃষ্টি নামে। এই যে দেখেন একটু আগে রোদ ছিল আর এখন ঝুপ করে বৃষ্টি নেমে গেছে। সো আমরা মাছ ধরতে ধরতে ঝুম বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমরা মাছ ধরাটা আপাতত বন্ধ করি। এবার চেষ্টা করি যে নৌকাতেই হাত পা পরিষ্কার করে অপেক্ষা করতে। বৃষ্টিটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা রান্নাবান্না শুরু করে দিব। ঝুম করে বৃষ্টি নেমে গেছে আর এই বৃষ্টির মধ্যেই দাদা সুন্দর করে রান্নাবান্না করতেছেন, শাক বাছাবাছি চলতেছে আর কি। সো শাকগুলোকে সুন্দর করে কুটে বেছে এরপরে রান্না করা হবে। এটার খালি মাথাটা নিচ্ছেন না দাদা? খালি মাথাটাই নিচ্ছি। আচ্ছা, মূলত শাকের এই যে মাথার অংশটা এটাই রান্না করা হয় আর এটা নরম নরম, খেতে অনেক মজা লাগে এই জন্যে। দাদার সাথে আমিও জয়েন করলাম কাটা ছেঁড়ার পর্বে, কেননা জিনিসটা দেখতে ইন্টারেস্টিং লাগছিল এবং নিজে আসলে শিখে নিতে চাচ্ছিলাম।
শাক কাটা বাছা শেষ, এবার হচ্ছে মাছের পালা। এই একটা কাঁকড়া, এই ঠিক, এই যে জলজন্তু কাঁকড়া। আরে বাবা, আচ্ছা কাঁকড়া ধরলাম আর খেলা। এই যে আপনার বিগ সাইজ বিগ সাইজ, তাই না? এই বিগ সাইজ। এইরকম যদি পাওয়া যেত আর 20টা। উফ, কঠিন অবস্থা। আর আপনার কাছে ধরে গেছে, কেমন হইল? ইমেল ভাই নৌকাতে বসে বোর হয়ে যাচ্ছিলেন, তাই হচ্ছে উনি পেছনে গিয়ে কয়টা জাল মেরে দেখছিলেন কোনো মাছ ধরতে পারেন কিনা। বাট দুর্ভাগ্যবশত তিনি কোনো মাছই আসলে পাননি। মশলা কাটা শেষ, মশলা এই যে পেঁয়াজ মরিচ কাটা, পেঁয়াজ মরিচ যে কাটা চলছে। শাকে ধুয়ে ফেলেছেন? শাক মিষ্টি জল দিয়ে ধুয়ে নিলাম। ও বোতলে পানি দিয়ে তুলছে? অবশ্যই। সেই বোতলে পানি না দিয়ে দিলে তো আপনার এই ঘোলা জল তারপরে নেবো না। হ্যাঁ, অপরিষ্কার। অবশ্যই রান্না বান্না হবে। রান্নাবান্নার আয়োজন পুরোদমে শুরু হয়ে গেছে। নৌকার উপরে চুলা, সেই চুলায় আগুন ধরানো হয়েছে এবং ছোট ছোট খড়ি দিয়ে তাতে আগুন পুরোপুরি জ্বালানোর চেষ্টা চলছে। আর আগুন পুরোপুরি ধরে গেলে তাতে কড়াই চড়িয়ে দেওয়া হবে। মাছগুলো তো ভাজা হবে। হলুদ, তারপরে এইগুলো দিয়া হলুদ, লবণ সুন্দর করে এই করে না। ধোয়াধুয়ি পর্ব। এটা কি মাছ? মাছ, কাঁকড়াই যায়। মিষ্টি জলটা দেবো একটু। মানে আমি যেটা বুঝতে পারলাম, প্রথমে নোনা জল দিয়ে ধোয়া হয়েছে, এরপরে হচ্ছে যে মিষ্টি জল ছিল বা মিষ্টি পানি ছিল সেই মিষ্টি পানি দিয়ে ধোয়া হয়েছে। কড়াই হিট হয়ে গেছে, এবার এতে তেল দেওয়ার পালা, এবং তেল দেওয়ার পরপরই আসলে রান্নার মূল পর্বটা শুরু হয়ে যাবে। কি আছে? কি দিয়ে খাবেন আপনি? সেই একটা না রে ভাই, আসতে হবে সেপ্টেম্বরে মারি দিবে। আপনারটাই মনে করেন। মনে করেন তো আমরা ওইরকম সিস্টেম করি, একবারে বাজার সদাই করে চাটা বানায় খাওয়ার মানে সব আমরা তো চা বিস্কুট সবই নিয়ে যাই। হ্যাঁ চা বিস্কুট সবই আমরা নিয়ে যাই। যা বললাম জঙ্গলে যাবে খাওয়া যাবে। হ্যাঁ যাবে, সব খাওয়া যাবে। তুমি আচ্ছা ওই যে ওই গোল ফলের ওই কষি গোল ফল নাকি রান্না করে খায়? দাদার অভিজ্ঞতা শুনছিলাম, জঙ্গলে থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শুনতে শুনতে পুরো দমে রান্না চলছে। ভালোই লাগছিল আমার কাছে। প্রথমে তেল দিয়ে তার সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ বা যে মশলা ছিল আমাদের, সেগুলো দিয়ে মাছগুলোকে একটু হালকা করে জাল দেওয়া হয়েছে বা ঝোলঝোল করা হয়েছে। এরপরে তার মধ্যে মূলত শাকটা দিয়ে দেওয়া হয়েছে। সো এখন শাকটা মোটামুটি হয়ে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রবলেম যেটা হয়েছে, আমরা ঢাকনা আনতে ভুলে গেছি। সো শাকগুলোকে যে একটু ঢেকে দিব, সেই কায়দাটা মূলত এখানে ছিল না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে জঙ্গলে থাকাটা খুব একটা নিরাপদ হবে না। আমরা নৌকা ছেড়ে দেই, আমরা মূলত আরেকটু মাথার দিকে চলে যাব। মাথার দিকে গিয়ে ওখানে রান্নাবান্না শেষ করে তারপর রিসোর্টে চলে যাব। তাই নৌকাটা ছেড়ে দিয়েছি এবং যেতে যেতেই মূলত নৌকার মধ্যেই রান্না হচ্ছে। এই ব্যাপারটা আসলে আরেকটা অনুভূতির বিষয়। আপনার চলন্ত নৌকা, তাজা মাছ, তাজা তাজা রান্না, কি যে এক দারুণ অনুভূতি। আপনি যদি সেই জায়গাটা না থাকেন, আমি হয়তো সেই জিনিসটা আপনাকে অনুভব করাতে পারবো না। বাঘ থাকলে তো বুঝতে পারবেন। থাকলে তো উপরে ও নামবে, তারপরে ধরবে, এটা অনেক ব্যাপার। হ্যাঁ, আমার কিন্তু সুন্দরবন আপনি যতক্ষণ জঙ্গলে থাকবেন, আশা রাখি যে আপনার কোনো কিছুতে আঘাত করতে পারবেন না, একমাত্র মশা বাড়ি পাখি ছাড়া আপনার কিছুতে আঘাত করতে পারবেন না। এটা কোন আশা রাখতে রাখতে পারেন, ভরসা রাখতে পারেন না মনে করেন। ভিতরে ভিতরে ডাকাত একটু সমস্যা করে, ওটা তো হচ্ছে মানুষের ব্যাপার, কিন্তু অন্য অন্য জীব জন্তুর ভিতরে আপনার কেউ খেয়াল করতে পারবে না।
তো আপনারা যখন জঙ্গলে যান যাওয়ার আগে কি ওই যে মন্ত্রযন্ত্র পড়ে যান? ওটা তো আমরা যখন চরে নামি তখন তো জাল কাছাতে হয়, তখন তো ওটা তো আমাদের করতেই হবে, মন্ত্র করতে হয়। হ্যাঁ তো ভাই অনেকে শুনছি যে মন্ত্র দিয়ে নাকি কুমির ধরে। না কুমির ধরতে হবে ওটা কিন্তু ঠিক আছে, কিন্তু ওটা ভুল। মন্ত্র দিয়ে কুমির ধরা যায় না, না? একটা ঢাকতে পারলাম না। সেন্টটা কি বেরোইছে দেখছেন আপনি? কড়া সেন্ট বেরোইছে ভাই একটা। তাজা চিংড়ি মাছ তো। আমি আসলে আমার কৌতূহল আটকে রাখতে পারছিলাম না। আমি যত কিছু জানতাম সব কিছুই দাদাকে বলছিলাম এবং একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলাম। দাদা দেখলাম রান্নাও করছে, সাথে তার জঙ্গল জীবনের যে লম্বা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। ভাই এ লোক মনে ভুলেই গেছে ওর যে কারামারারি চারা রাখছে, ও ভুলেই গেছে। না না, ওরা সকালে ঠিকই আসবে না, কি কোন বুঝে যাবে। ওরা আবার ভুলে যায়, আপনার কি মনে হয়? বাবুসি 100 বাবুসি। ওরে বেলার শব্দের বানান যাবে। দেখেন না চেহারা কাটিংও মিল আছে, তো একদম গামছা বাঁধছে কি পুরো গামছা বাঁধার স্টাইলে মিল আছে করা। ভাই নামান দি। রান্নাবান্না শেষ, চুলা থেকে নামিয়ে ফেলা হয়েছে আমাদের চরগাদা শাক বা হচ্ছে গাং শাক, যেটা মূলত আমরা রান্না করেছিলাম আমাদেরই ধরা তাজা চিংড়ি মাছ দিয়ে। আমি অপেক্ষা করতে পারছিলাম না কখন এই রান্নাটা টেস্ট করব, কেমনই বা হয় এর টেস্ট। খাবার প্রস্তুত, নৌকা চলছে, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। এত বড় নদী, আসলে নদী বেয়ে বের হওয়াটাও অনেক কষ্টের কাজ। যদিও একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ভাটা পড়ে যাচ্ছে যেদিকে সেদিকে আমাদের নৌকা যাচ্ছে, তাই মাঝি ভাই টানতে একটু সুবিধাই হচ্ছিল। অন্ধকার হয়ে গেছে প্রায়, ঢাংমারি খালের একেবারে মুখের দিকে আমরা চলে আসছি। আমাদের ভাত তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নিব, এরপর ভাত টাত খেয়ে আমরা আবার উপরের দিকে চলে যাব। জঙ্গলে বা খালে এই সময় থাকাটা খুব একটা নিরাপদ হবে না, ডাকাতের ভয় আছে, বাঘের ভয় আছে বা বন্য প্রাণীর ভয় আছে। সো আমরা যত দ্রুত সম্ভব খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। কি নিজের রান্না নিজে খাচ্ছেন? ভালো লাগছে। খুব ভালো হয়েছে না? না আমার কাছে ভালো লাগছে সত্যি। যাক, নিজের রান্না নিজের কাছে ভালো লাগাটা একটা সার্থকতা, বুঝছেন? ভাই রে ভাই, কঠিন। মানে একে তো জঙ্গলের তাজা তাজা মাছ ধরা, তার উপর হচ্ছে তাজা তাজা এরকম হচ্ছে শাক, অস্থির মজা। মানে পুরো শাকটাই অন্যরকম। চিংড়ি সাইজটা দেন গেলে বড় সাইজের চিংড়ি। হ্যাঁ, এখানেই শেষ হয়ে যায় আমাদের সেদিনের সুন্দরবন সফর। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অন্য কোথাও বা সুন্দরবনেই। সে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।